প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, ঘরের মধ্যে আছো, নিরাপদে আছো। আমরা আজকে একটা সারা বিশ্বেই একটা মহামারী, করোনা মহামারী, কোভিড-19 মহামারীতে আমরা আছি, বিপর্যস্ত অবস্থায় আছি। তো সেই লক্ষ্যে সরকারের নির্দেশনা মোতাবেক আমাদের হোসেনপুর সরকারি কলেজের পক্ষ থেকে একটি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, তো শুধুমাত্র তোমাদের জন্য। তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাস। তোমরা নিশ্চয়ই জানো আমার পরিচয়টি। আমি নাহি সুলতানা স্বর্ণা, প্রভাষক, জীববিজ্ঞান, হোসেনপুর সরকারি কলেজ। আমরা সবাই আজকে দীর্ঘ 5 মাস যাবৎ কোভিড-19 করোনা ভাইরাসের জন্য আমরা সবাই বাড়িতে আছি, যার জন্য তোমাদের ক্লাসটা আমরা ওইভাবে নিয়মিতভাবে নিতে পারছি না। আর সেই জন্যই আজকে অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি, এতে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। তোমাদের হয়তো বা মনে আছে, আমি যখন তোমাদের ক্লাস করেছিলাম, তখন তোমাদেরকে আমি জীববিজ্ঞান প্রথম পত্রের অণুজীব, যেটা হচ্ছে 4র্থ অধ্যায়, সেই অধ্যায় সম্পর্কে তোমাদের প্রাথমিক একটা ধারণা দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের ওই ক্লাসটুকু শুরু করছি। আমরা আজকের লেসনে চলে যাচ্ছি। আজকের আমাদের পাঠ হচ্ছে ভাইরাস সম্পর্কে, যেটা অণুজীব 4র্থ অধ্যায়ের অংশবিশেষ। তো যেহেতু আমাদের এই পাঠ্য বইয়ের মধ্যেই আছে ভাইরাস, আসলে দেখো আমরা আসলে ভাইরাস সম্পর্কে সবাই কম বেশি আমাদের জানাশোনা আছে। ভাইরাস কি, ভাইরাসের প্রাদুর্ভাবে আমাদের কি কি সমস্যা হতে পারে। তবে আমরা এই প্র্যাকটিক্যালি ভাবে আমরা এই একদম সরাসরি আজকে 5 মাস যাবত আমরা একদম সম্পৃক্ততার মধ্যে আছি ভাইরাস সম্পর্কে জেনে, যেটা আসলে আমাদের কারো ওইভাবে কাম্য না। তারপরও আমরা ভাইরাস সম্পর্কে মোকাবেলার জন্য চেষ্টা করছি। আমরা সবাই ঘরে থাকছি, নিরাপদে থাকছি, বারবার হাত ধুচ্ছি, হাত স্যানিটাইজার করছি, যাতে করে আমাদের আসলে এই ভাইরাসটা, এখন ভাইরাস সম্পর্কে আসলে ধারণা দিলে তোমাদের ফার্স্ট আমাদের বলতে হবে আসলে ভাইরাসটা আসলে কি। এই যে ভাইরাস সম্পর্কে তোমাদের আমি আজকে আলোচনা করব 4র্থ অধ্যায় অণুজীব, যেটাকে বলি আমরা মাইক্রো অর্গানিজম। সেই ভাইরাস যেটাকে আমরা বলি, আসলে ভাইরাসটা কি আসলে সেটা যদি আমার ফার্স্টে ধরতে হয়, তাহলে সবার আগে আমাকে বুঝতে হবে যে ভাইরাসটা আসলে কাদের সমন্বয়ে গঠিত, ভাইরাসের সমন্বয়টা আসলে কিভাবে হচ্ছে। এটা যদি আমি বলি, তাহলে আমার ভাইরাসটাকে আমি দুটো প্রেক্ষিতে আমি তোমাদের বিভক্ত করতে পারি। এটার মধ্যে কি আছে, ম্যাটেরিয়ালসটা কি। তাহলে দেখো, ভাইরাস যদি আমি ভাগ করি, তাহলে আমি এই ভাইরাস থেকে আমি দুটো জিনিস পেয়ে থাকি। একটা হচ্ছে নিউক্লিয়িক অ্যাসিড পাই আমি, আর একটা হচ্ছে প্রোটিন পেয়ে থাকি। ভাইরাসের মধ্যে আমি নিউক্লিয়িক অ্যাসিড পাবো, আর একটা হচ্ছে প্রোটিন পাবো। এই নিউক্লিয়িক অ্যাসিড আর হচ্ছে প্রোটিন দুটা সমন্বয়ে গঠিত থাকবে ভাইরাস, যেটা কিনা অতি আণুবীক্ষণিক একটা বস্তু। এখানে একটা কথা হয়েছে, আমি এখানে কেন বলেছি বস্তু, আমি এখানে বলতে পারতাম অণুজীব, ঠিক আছে, এটা অণুজীব, কিন্তু আমি এখানে বস্তু কথাটা উল্লেখ করেছি কেন, সেটা হচ্ছে এই যে নিউক্লিয়িক অ্যাসিড এবং প্রোটিন এই সমন্বয়ে গঠিত হচ্ছে ভাইরাস। আর এই ভাইরাসটা হচ্ছে অতি আণুবীক্ষণিক একটা বস্তু, যেটা হচ্ছে পোষক কোষের ভিতরে অবস্থান করলে সেটা হয়ে যাবে সক্রিয়, আর যখন পোষক কোষের বাইরে অবস্থান করবে তখন সেটা হয়ে যাবে কেমন, নিষ্ক্রিয়। এই হচ্ছে ভাইরাসের অবস্থানটা। ভাইরাসটা আসলে কিভাবে গঠিত থাকে, কিভাবে সংগঠিত হয়, একটা হচ্ছে নিউক্লিয়িক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে, আর এটা হচ্ছে এতটাই ক্ষুদ্র, এতটাই আণুবীক্ষণিক, যেটা সাধারণ মাইক্রোস্কোপে এদেরকে দেখা যায় না, অতি আণুবীক্ষণিক বস্তু। তাহলে আমি বস্তু বলছি এই জন্য যে এটা আসলে যেহেতু পোষককোষের ভিতরে একটা অবস্থান করলে সেটা হয়ে যায় সক্রিয়, আর যখন পোষককোষের বাইরে অবস্থান করে সেই ক্ষেত্রে এটা হয়ে যায় নিষ্ক্রিয়। তাহলে দেখো, পোষক কোষের ভিতরে যখন প্রবেশ করে তখন সক্রিয় হয়ে যায়। তার মানে আমরা সবাই জানি ভাইরাস একটা অকোষীয়, সেটা হচ্ছে অকোষীয়। তার মধ্যে কোনো ধরনের সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, রাইবোজোম এগুলো কিচ্ছু নেই। যখন এগুলো না থাকে, সেটা বাইরের দিকে অবস্থান থাকে, সেটা অকোষীয় অবস্থান থাকে। কিন্তু যখন এটা ভিতরে প্রবেশ করে, পোষক কোষের মধ্যে প্রবেশ করবে, পোষক বলতে কি হচ্ছে, যাদেরকে অ্যাফেক্টেড করছে সেটাকে আমরা পোষক বলি। তো পোষক কোষের ভিতরে যখন প্রবেশ করবে তখনই সেটা হয়ে যাবে সক্রিয়। আমি তোমাদের এই ধারণার প্রেক্ষিতে একটা কথা বলি, একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে এই যে আমরা এখন মহামারীতে আছি, করোনা মহামারী সম্পর্কে
আমাদের সবার একটা কম বেশি ধারণা আছে। এই যে মহামারীটা যে আসছে করোনা নিয়ে, কোভিড-19, তাহলে দেখো এই ভাইরাসের বৈশিষ্ট্যটা আসলে কেমন ধরনের। এই যে আমার সংজ্ঞার সাথে কতটুকু রিলেটেড, আমি তোমাদের কি বলছি, পোষক কোষের ভিতরে থাকে এটা সক্রিয় আর বাইরে থাকে নিষ্ক্রিয়। আমি নর্মালি আমাদের যে এত প্রেজেন্টেশন করা হচ্ছে যে কোভিড-19 ভাইরাসের জন্য, করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আমাদের কি করতে হবে, আমাদের ঘন ঘন হাত ধুতে হবে, আমাদের ঘরে থাকতে হবে, আমাদের বাইরে থেকে আসলে আমাদের ঘন ঘন 20 সেকেন্ড পর্যন্ত আমাদের হাত পরিষ্কার রাখতে হবে, 1 ঘন্টা পর পর হাত ধুতে হবে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই জন্য ভাইরাসের কথা যে বলছি সেটা হচ্ছে বাইরে থাকে নিষ্ক্রিয়। ভাইরাসটা যখন বাইরে থাকবে সেটা তখন তার অবস্থানটা, সে তখন ওইভাবে তাকে কি করতে পারবে না, সে ওইখানে বংশবৃদ্ধি করতে পারবে না, যার জন্য সে ওইভাবে এফেক্টেড হচ্ছে না। আর যখনই আমাদের হাত থেকে কোনোভাবে আমাদের চোখে, নাকে, মুখে যখনই আমাদের যাবে, তখন এটা আমাদের পোষক দ্যাট মিনস দ্যাট মিনস আমাদের যে বিভিন্ন পশু পাখি, এগুলো হচ্ছে পোষক। যখন এই দিকে যখন স্থানান্তরিত হবে তখনই সে এফেক্টেড হয়ে যাবে বিভিন্ন ভাইরাস দ্বারা। তো করোনার জন্য কি হচ্ছে, যখন আমাদের হাতে তালু ভালো করে পরিষ্কার করার জন্য বলছে, ঘন ঘন হাত ধুতে বলছে, হ্যান্ড স্যানিটাইজারের কথা বলছে, কারণ কি, কারণ ওইখানে আমাদের ভাইরাসটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। আর যখনই আমাদের এই হাত দিয়ে যখন আমাদের চোখে ধরবো, যখন আমাদের মুখে কোনো খাবার খাবো, খেলেই আমাদের গলার ভিতর দিয়ে ঢুকে আমাদের ফুসফুসে ইনফেকশনটা করে। এই হচ্ছে করোনার প্রবলেম, করোনা কিভাবে আমাদের সংক্রমিত করে ফেলে। তো দেখো আজকের আসলে ভাইরাস সম্পর্কে তোমাদের লেসনটা দেওয়া, আর এটার সাথে সম্পৃক্ততা হচ্ছে কি করোনা ভাইরাস। এটা একটা ভাইরাস যার জন্য আজকে আমাদের পুরো দেশবাসীরা, পুরো পৃথিবীব্যাপী এটার করোনা সম্পর্কে সবার একটা ভালো একটা মোটামুটি ধারণা হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন মূল ক্লাসে চলে আসি। তাহলে দেখো আমি ভাইরাস সম্পর্কে তোমাদের একটু হালকা ধারণা দিয়েছি কি নিউক্লিয়িক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত হচ্ছে কি ভাইরাস, এবং এই ভাইরাসের মধ্যে থাকে হচ্ছে কি অতি অণুবীক্ষণের একটা বস্তু, যেটা পোষক কোষের ভিতরে সক্রিয় এবং পোষক কোষের বাইরে এটা নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে। এই হচ্ছে আমার ভাইরাস। তো ভাইরাসের কথা যদি বলি তাহলে সবার প্রথমে বলতে হয় আসলে ভাইরাস জিনিসটা যে এটা আসলে কে আবিষ্কার করলো, এটা কোথা থেকে আসলো। এটা যেহেতু আমাদের সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের সবকিছু বিচার বিশ্লেষণ করে বুঝায় বলাটা হচ্ছে আমাদের বিজ্ঞান, যেটা হচ্ছে এটা আসলে গোড়াপত্তন কোন দিকে আসছে, কিভাবে আসছে, কোথেকে আসলো, এটি হচ্ছে মূলত এর ধারাবাহিকতা পর্যালোচনা করা। তারই প্রেক্ষিতে ভাইরাসটা হচ্ছে কি সর্বপ্রথম আমরা হয়তোবা তোমরা একটা তামাক গাছের পাতা দেখেছ, যেটাকে বলি আমরা টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। এই ভাইরাসটাতে বিশেষ করে তামাক পাতার মধ্যে যখন একটা ছুপ দাগ বিশিষ্ট পাওয়া যায়, তখন ওই দাগের প্রেক্ষিতে তখন অ্যাডলফ মেয়ার সর্বপ্রথম 1886 সালে অ্যাডলফ মেয়ার সর্বপ্রথম বিজ্ঞানী 1886 সালে এই তামাক গাছের ছুপ দাগ বিশিষ্ট যে পাতাতে সেটা পর্যালোচনা করে দেখলো, এটি হচ্ছে প্রথম ভাইরাসটা শনাক্তকরণ করা হয়েছে। এই গেল ভাইরাসের আবিষ্কার। এখন আমি যদি বলি আসলে ভাইরাসটা আসলে আবাসস্থল কি, তা সে কোথায় থাকে, সে কোথায় পাওয়া যায়, তাকে কোথায় পাবো আমরা, কিভাবে এফেক্টেড হবে, কোথায় থাকবে, তাহলে সেই প্রেক্ষিতে আমরা বলবো ভাইরাস বিশেষ করে তোমার মানুষ থেকে শুরু করে মানুষ, গবাদি পশু, পাখি, গাছপালা বিভিন্ন জায়গায় কিন্তু সাইনোব্যাকটেরিয়া, ব্যাকটেরিওফাজ বলো, মানুষের দ্বারা বলো, মানুষকে বলো, অথবা বিভিন্ন প্রাণী, উদ্ভিদকুল, প্রাণীকুলের মধ্যেই এই আবাসস্থল হিসেবে থাকে হচ্ছে কি ভাইরাস। তারপর দেখো এর যদি আমি বলি এর আসলে আয়তনটা কিরকম হতে পারে, আমি আগেই তোমাদের বলে দিয়েছি যে ভাইরাসের আয়তন দিক থেকে কিন্তু সে অতি আণুবীক্ষণিক একটা বস্তু, অতি আণুবীক্ষণিক বস্তু যেহেতু, তাহলে সে খুবই ক্ষুদ্র। তো সেই প্রেক্ষিতে আমরা একটা পোলিও ভাইরাস সম্পর্কে একটু মোটামুটি ধারণা আছে। পোলিও ভাইরাস, সেই পোলিও ভাইরাসের যদি আমি তার আয়তনটা চিন্তা করি তাহলে তার আয়তনটা পাবো আমি 12 ন্যানোমিটার, যেটাকে আমরা বলি 12 ন্যানোমিটার বিশিষ্ট হচ্ছে তার আয়তন। এটা হচ্ছে সর্বনিম্ন। আর সর্বোচ্চ যদি বলি তাহলে যে টোবাকো মোজাইক ভাইরাস সেটা হচ্ছে 300 ন্যানোমিটার ভাইরাসের মধ্যে তার সীমাবদ্ধ তার আয়তনটা। এটা গেল তার আয়তন। এখন দেখো আমি তোমাদের ধারণার ক্ষেত্রে, ভাইরাসের ধারণার ক্ষেত্রে এখানে একটু সংযোজন করে আমার মনে হয় ভালো হবে, সেটা হলে ছাত্রছাত্রী তোমরা একটু উপকৃত হবে। বিষয়টা হচ্ছে যেহেতু আমি ভাইরাসের কথা এতগুলো কথা আমি বলছি, নিউক্লিয়িক অ্যাসিড এবং প্রোটিন তোমাদের যেহেতু আমরা সরাসরি ক্লাস করছি না, আমরা যেহেতু অনলাইনের ভিত্তিতে আমরা ক্লাস করাচ্ছি, তো
তোমাদের অনেক স্টুডেন্টদের হয়তো বা ধারণা থাকতে পারে, হয়তো বা তোমরা যদি আমার কাছাকাছি থাকতে সরাসরি ক্লাস নিতে পারতাম, হয়তো বা আমাকে বলতে পারতে যে ম্যাডাম নিউক্লিয়ক অ্যাসিডটা কি অথবা প্রোটিনটা কি, এই প্রশ্নটা পড়লে হয়তো বা আমি দিতাম। তো তোমাদের প্রশ্নটাই আমি নিজের প্রশ্ন মনে করে আমি উত্তরটা তোমাদের দিচ্ছি। এক্ষেত্রে নিউক্লিয়ক অ্যাসিড হচ্ছে, নিউক্লিয়ক অ্যাসিডকে যদি আমি হাইড্রোলাইসিস করি, নিউক্লিয়ক অ্যাসিডটাকে শুধুমাত্র, তাহলে আমি কয়টা জিনিস পাবো? তিনটা জিনিস পাবো। নিউক্লিয়ক অ্যাসিডটাকে যদি আমি হাইড্রোলাইসিস করি তবে আমি সেটা ক্ষেত্রে আমি তিনটা জিনিস পেয়ে থাকি। এক নম্বর হচ্ছে নাইট্রোজেন যুক্ত বেস বা নাইট্রোজেন ক্ষারক, নাইট্রোজেন ঘটিত ক্ষারক। দ্বিতীয় হচ্ছে, একটু খেয়াল করো, আমি যদি এই নিউক্লিয়ক অ্যাসিডটাকে যদি আমি জাস্ট আমি হাইড্রোলাইসিস করি তাহলে আমি একটা পেয়ে থাকি নাইট্রোজেন ঘটিত ক্ষারক। দ্বিতীয়টা পেয়ে থাকি আমি পেন্টোজ সুগার। 3 নাম্বার হচ্ছে কি ফসফরিক অ্যাসিড। আমি আবারও বলছি, নিউক্লিয়ক অ্যাসিডকে যদি আমি হাইড্রোলাইসিস করি তবে আমি তিনটা জিনিস পেয়ে থাকি। একটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, দ্বিতীয়টা হচ্ছে কি পেন্টোজ সুগার, আর তৃতীয়টা হচ্ছে কি ফসফরিক অ্যাসিড। এটা হচ্ছে শুধুমাত্র আমার নিউক্লিয়ক অ্যাসিডকে যদি আমি হাইড্রোলাইসিস করি। তাহলে দেখো নাইট্রোজেন ঘটিত ক্ষারক তোমরা ইতিমধ্যে তোমরা পড়েছো, সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় ছিল কোষের গঠন। সেই কোষের গঠনের মধ্যে কিন্তু আমি তোমাদের সার্বিকভাবে একদম বিস্তারিত আলোচনা করেছিলাম নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলা কি আসলে। নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো হয় অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন এবং হচ্ছে ইউরাসিল, শুধুমাত্র আরএনএর ক্ষেত্রে সেক্ষেত্রে ইউরাসিল। তাহলে আমি আবারও বলছি, নাইট্রোজেন ঘটিত ক্ষারকের মধ্যে আমরা পেয়ে থাকি অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন আর হচ্ছে কি ইউরাসিল। এই ক্ষেত্রে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের মধ্যে আমরা দুইটা জিনিস পাই। একটা হচ্ছে কি, দেখো খেয়াল করো, এই নাইট্রোজেন ঘটিত ক্ষারকের মধ্যে আমরা দুইটা জিনিস পেয়ে থাকি। একটা হচ্ছে কি পিউরিন, আর একটা হচ্ছে পাইরিমিডিন বেস। একটা হচ্ছে পিউরিন, আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিনের ক্ষেত্রে কি আসে? ওই যে আমি ক্ষারকের কথা বলছি, নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল। এখানে কিন্তু বিশদভাবে আলোচনা করলে কিন্তু দুইটা জিনিস পায়, একটা হচ্ছে ডিএনএ, আরএনএ। এই নিউক্লিয়ক অ্যাসিডের কিন্তু মূলত তার ধারাবাহিকতাই হচ্ছে ডিএনএ এবং হচ্ছে আরএনএ। নিউক্লিয়ক অ্যাসিডে এক কথা হচ্ছে তার ডিএনএ, আরটা হচ্ছে তার আরএনএ। তাহলে দেখো এই ডিএনএ আরএনএর মধ্যে কিন্তু মূলত এই নাইট্রোজেন ঘটিত বেসগুলো থাকবে, তার পেন্টোজ সুগার থাকবে, তার ফসফরিক অ্যাসিড থাকবে। সেই ক্ষেত্রে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের মধ্যে আমরা দুইটা জিনিস পেয়ে থাকি, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিনের ক্ষেত্রে হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিনকে বলি আমরা পিউরিন, আর পাইরিমিডিনের ক্ষেত্রে হচ্ছে সাইটোসিন এবং অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন আর হচ্ছে ইউরাসিল। এই তিনটা সমন্বয়ে গঠিত হচ্ছে কি পাইরিমিডিন বেস। এই গেল আমার নাইট্রোজেন জড়িত ক্ষারক। আর পেন্টোজ সুগার হচ্ছে কি 5 কার্বন বিশিষ্ট সুগার বা চিনিকে আমরা পেন্টোজ সুগার বলি। 5 কার্বন বিশিষ্ট সুগার বা চিনি, সুগার তো আমরা চিনি CH12O6 আমরা যদি ধরি চিনি শর্করা, এই পেন্টোজ সুগারের ক্ষেত্রে হচ্ছে আমার 5 কার্বন বিশিষ্ট সুগার বা চিনিকে আমরা পেন্টোজ সুগার বলি। আর ফসফরিক অ্যাসিড হচ্ছে কি, সেই ক্ষেত্রে পেন্টোজ সুগারের ক্ষেত্রে আমরা দুটো জিনিস পেয়ে থাকি, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ডিঅক্সিরাইবোজ সুগার আর রাইবোজ সুগার। আমি তোমাদের পড়ার ধারাবাহিকতা নিউক্লিয়ক অ্যাসিডকে যেহেতু ডিএনএ এবং আরএনএ, তো ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিয়ক অ্যাসিড আর আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিয়ক অ্যাসিড। সেক্ষেত্রে পেন্টোজ সুগার 5 কার্বন বিশিষ্ট চিনির ক্ষেত্রে আমি বলতে পারি, পেন্টোজ সুগারের ক্ষেত্রে 5 কার্বন বিশিষ্ট সুগারের ক্ষেত্রে একটা হচ্ছে ডিএনএ ডিঅক্সিরাইবোজ সুগার, আর একটা হচ্ছে আরএনএ শুধুমাত্র রাইবোজ সুগার নিয়ে গঠিত। তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিড, H3PO4 ফসফরিক অ্যাসিড। এই হচ্ছে আমার নাইট্রোজেন গঠিত ক্ষারক, পেন্টোজ সুগার আর হচ্ছে ফসফরিক অ্যাসিড। এদের সমন্বয়ে গঠিত হচ্ছে আমার নিউক্লিয়ক অ্যাসিড। আর হচ্ছে প্রোটিন, তার একটা আবরণ, সেই প্রোটিনটা হচ্ছে তার আবরণের অবস্থানটাই গঠিত হচ্ছে নিউক্লিয়ক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে সমন্বয়ে গঠিত হচ্ছে একটা ভাইরাস। তো চিন্তা করো, একটা বিষয় পড়া শুরুতে কিন্তু আমার প্রথমত আমার কি কি ধারণা থাকতে পারে, কি কি থাকতে পারে, এটা আমি তোমাদেরকে তুলে ধরলাম। আমরা নর্মালি যদি বলি ভাইরাস কি, তোমরা বলে দিলা যে হ্যাঁ ম্যাডাম ভাইরাস হচ্ছে অতি একটা আণুবীক্ষণিক একটা অণুজীব, বলতে পারি, কেউ বলতে পারে অতি আণুবীক্ষণিক একটা বস্তু, ঠিক আছে। তারপর হচ্ছে তাহলে আমি যদি বলি, তোমরা এটাও বললা সংজ্ঞাটা যে নিউক্লিয়ক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত অতি আণুবীক্ষণিক বস্তু যা পুষ্পকোষের ভিতরে সক্রিয় এবং পুষ্পকোষের বাইরে এটা নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে।
তোমরা কিন্তু সংখ্যাটা মুখস্থ করে বলে দিলা, কিন্তু আসলে মুখস্থর জন্য না, কিন্তু তোমাকে বুঝতে হবে আসলে ভাইরাস যে আমি যে কয়েকটা শব্দ এখানে তুলে ধরলাম, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন। তো নিউক্লিক অ্যাসিড কি সেটা আমাকে জানতে হবে, প্রোটিন কি সেটাও আমাকে জানতে হবে। নিউক্লিক অ্যাসিড প্রোটিন সমন্বয়ে গঠিত হচ্ছে অতি আণুবীক্ষণিক বস্তু, যা পোষক কোষের ভিতরে থাকে সক্রিয় এবং পোষক কোষের বাইরে থাকে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে। সেভাবে আমরা সংজ্ঞায়িতটা করতে পারি। আশা করলাম যে আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সংজ্ঞাটা ভালোভাবে অনুধাবন করতে পেরেছো। এখন আমরা ভাইরাস সম্পর্কে যদি আমরা ধারণা নিয়ে থাকি, তাহলে আমরা আবাসস্থল কি সেটাও দেখলাম, তার আয়তন কতটুকু সেভাবে আমরা বুঝলাম। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এর বৈশিষ্ট্যটা কি আসলে, এই বৈশিষ্ট্যটা কিভাবে আসলে। ওই যে বললাম পোষক কোষের ভিতরে থাকে সক্রিয়, পোষক কোষের বাইরে থাকে নিষ্ক্রিয়। পোষক কোষের ভিতরে যখন সক্রিয় অবস্থা থাকবে এবং বাইরে যখন নিষ্ক্রিয় অবস্থা থাকে, এর প্রেক্ষিতে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি তার বৈশিষ্ট্যকে। একটা হচ্ছে তার জড় রাসায়নিক বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে তার জীব বৈশিষ্ট্য। এই দুটা প্রেক্ষিতে আমরা তাদেরকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি। এখন দেখো বৈশিষ্ট্যের ক্ষেত্রে জড় রাসায়নিক বৈশিষ্ট্য আমি এখানে লিখলাম তোমাদের সুবিধাতে, একটু তোমরা দেখো, কারো খাতা কলম সাথে থাকলে একটু লেখার চেষ্টা করো। ভাইরাস হচ্ছে অকোষীয়। জড় রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে আমি তোমাদের তুলে ধরলাম সেটা হচ্ছে কি ভাইরাস হচ্ছে অকোষীয়। আমরা সবাই জানি, আমি যখন তোমাদের প্রথম সংজ্ঞায়িত করেছিলাম ভাইরাস সম্পর্কে, তখন কিন্তু আমি বলেছি ভাইরাস একটা অকোষীয়। কেন বলছি কথাটা? কারণ আমি এখানে আখ্যায়িত করলাম, বস্তু হিসেবে ধরলাম ভাইরাসটাকে, আমি একটা বস্তু হিসেবে আখ্যায়িত করলাম। কি বলছিলাম? যে এটা হচ্ছে অতি আণুবীক্ষণিক একটা বস্তু। সেই বস্তুর প্রেক্ষিতে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, বস্তুটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে অকোষীয়। অকোষীয় বলে তার মধ্যে কি নাই, কোনো সাইটোপ্লাজম নেই, কোনো কোষঝিল্লি নেই, কোনো রাইবোজোম নেই, মাইটোকন্ড্রিয়া নেই, এগুলো কিচ্ছু নেই। আমরা সবাই জানি রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, এগুলো সব হচ্ছে তাকে কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু, একটা কোষের তার অঙ্গাণুগুলো হচ্ছে তার এই রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, এইগুলো হচ্ছে তার কোষীয় অঙ্গাণু। আরেকটা খেয়াল করো, আমরা কিন্তু যেহেতু এটা উদ্ভিদ বিজ্ঞান পড়াচ্ছি, উদ্ভিদ বিজ্ঞানে বললে কিন্তু মূল বিষয়টা চলে আসে আসলে কোষ ছাড়া তো কোনো উদ্ভিদ বলে প্রাণী বলে গঠিত হতে পারে না, হয়। তো একটা হচ্ছে কোষীয়, একটা হচ্ছে অকোষীয়। কোষীয় থাকলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি একটা আদর্শ কোষ, একটা হচ্ছে কোষ। আদর্শ কোষ তখনই বলবো যখন একটা কোষের মধ্যে তার সাইটোপ্লাজম থাকবে, তার বিভিন্ন অঙ্গাণুগুলো থাকবে এবং সুস্পষ্ট এবং সুগঠিত একটা নিউক্লিয়াস উপস্থিত থাকবে, তখন সেটাকে বলবো আমরা একটা আদর্শ কোষ। আচ্ছা, এখন দেখো রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে